প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটির অলমোস্ট প্রথম অংশ, যেটা ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করেছি। এবং এই ফ্যারাডের সূত্র থেকে আমাদের মেন যে জিনিসটা আমাদেরকে বের করতে হয় সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার যে সূত্রটা আছে সেটা আমরা একটু আবারও দেখে নিই। সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে কোনো বিয়ের ক্ষেত্রে জেড ইকুয়ালস, জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং সেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনো পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500। তাহলে এই মানটা যদি আমি বের করতে পারি তাহলে খুব সহজে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনাটা আর খুব বেশি দীর্ঘায়িত না করি। এখন আমাদের এর পরবর্তী যে অংশটা আছে, অর্থাৎ আমি এর আগে বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে মেজর ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখে নিব। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, ধরো আমি একটা পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড রাখলাম, এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। এখন এইখানে যদি আমি এই তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ক্যাথোড এবং অ্যানোড এবং ক্যাথোড দিয়ে তার মধ্যে যদি বিদ্যুৎ চালনা করলে তখন এরা বিশ্লিষ্ট হয়ে সোডিয়াম প্লাসটা সোডিয়ামে পরিণত হবে আর ক্লোরাইডটা ক্লোরিনে পরিণত হবে। অর্থাৎ একটার জারণ হয়, একটার বিজারণ হয়। সোডিয়াম প্লাসের বিজারণ আবার ক্লোরাইডের জারণ হয়। তাহলে এই যে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে একটা লবণ বিশ্লেষিত হয়ে যে দুটো প্রান্তের দিকে চলে যায়, সেটাই হচ্ছে আমাদের মূলত তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ আমাদের ওই কোষটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। দেখো, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার ইলেকট্রিসিটি কিন্তু সেখানে দিতে হয়, অর্থাৎ মানে শক্তি ব্যবহার করে বা বাইরের শক্তি প্রয়োগ করেই আমরা যে কোনো একটা লবণকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দুইটা ভাগে ভাগ করি। একটা লবণকে দুইটা ভাগে ভাগ করা হয়। অন্যদিকে তড়িৎ রাসায়নিক কোষ সেটাতে হবে কি, যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট। আমি কপার 2+ লিখলাম। তাহলে এটা বিক্রিয়া করে জিঙ্ক 2+ পরিণত হবে, অন্যদিকে কপার 2+টা কপারে পরিণত হবে। তাহলে এই যে জিঙ্কের জারণ ঘটে, অর্থাৎ জিঙ্ক আমি যদি এইভাবে এটা করি যে দুইটা তড়িৎদ্বার তাও আছে, একটা পজিটিভ তড়িৎদ্বার একটা নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে দুইটা তড়িৎদ্বারের মধ্যে আমরা যদি এইভাবে হিসাবটা করি যে এখানে একটা বৈদ্যুতিক তার দিয়ে সংযুক্ত করলাম এবং এখানে একটা গ্যালভানোমিটার দিলাম। তাহলে ধরো আমার এটা জিঙ্কের একটা পাত এবং এটা কপারের একটা ধাতব পাত। জিঙ্কের যে পাতটা এখানে আছে সেটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, আর কপারের যে পাতটা আছে সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে এখানে জিঙ্ক 2+ পরিণত হবে, অন্যদিকে যেই দুটো ইলেকট্রন সে ত্যাগ করছে সেই দুটো ইলেকট্রন বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে গিয়ে এই প্রান্তে যেখানে দ্রবণের মধ্যে কপার 2+ ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে কপার ধাতু আকারে জমা হবে। তার মানে এই যে ইলেকট্রন জিঙ্ক যে ত্যাগ করে অ্যানোড প্রান্তে, সেই ইলেকট্রন ত্যাগটা সেটা বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে যখন যায়, আমরা জানি ফ্লো অফ ইলেকট্রন মানে কিন্তু বিদ্যুৎ প্রবাহ। তাহলে তখনই সেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক প্রান্তে ইলেকট্রন ত্যাগ করে, অন্য প্রান্ত সেই ইলেকট্রন গ্রহণ করে এবং ওই ইলেকট্রন যখন বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে যায় তখন সেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মূল জিনিসটা, হচ্ছে এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় আর ওইখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষে ইলেকট্রিসিটি ব্যবহার হয়। তাহলে এই মেজর ডিফারেন্সটুকু তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ আমাদের এখানে পাশাপাশি হয়তো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষও থাকতে পারে, আবার তড়িৎ রাসায়নিক কোষও থাকতে পারে। আবার তড়িৎ রাসায়নিক কোষের এটাই কিন্তু আমাদের
গ্যালভানিক সেল হিসেবে আমরা ব্যবহার করি। যেমন বিশেষ করে আমরা এই যে জিঙ্ক কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং কপার যে উৎপন্ন হয় সেই জিনিসটা আমরা ওইভাবে দেখে নিব। এবার আসো তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্যটা তোমরা কিছুটা এখানে ইয়ে থেকে বের করে নিবা, আমি আর ডিটেলস এটা নিয়ে আলোচনা করতেছি না। এখন আমাদের থার্ড যে ইয়েটা অর্থাৎ ই নট সেলের মান নির্ণয়, ই নট সেলের মান কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা একদম ডিটেলস আলোচনা করব। তার আগে দেখো আমাদের যদি এরকম কোনো মানে ইয়ে দেওয়া হয় যে আমাদের ই নট সেলের মান নির্ণয়ের জন্য, ই নট সেল দেখো মনে রাখার জন্য আমি বিভিন্নভাবে ই নট সেলের সংজ্ঞাটা তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি। ই নট সেল মূলত একটা সেল বা কোষের নেট ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে সেটাই কিন্তু নির্দেশ করে। অর্থাৎ আমার জারণ তড়িৎদ্বারে যে জারণ বিভব কিংবা বিজারণ তড়িৎদ্বারে যে বিজারণ বিভব হয় তাদের টোটাল রেজাল্টটাই কিন্তু আমাদের নেট রেজাল্ট হচ্ছে, সেখানে ই নট সেলের পজিটিভ মান কিংবা নেগেটিভ মান বের হবে। দেখো একটা কথা আছে যে ই নট সেলের মানটা যদি, ই নট সেলের মান এটা যদি পজিটিভ হয়, পজিটিভ হলে তার মানে ওই সংশ্লিষ্ট বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। যেমন দেখো ই নট সেল কখন ধনাত্মক হবে, ধরো আমি জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট, এবং সেই ক্ষেত্রে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হবে। এখন এই বিক্রিয়াটা আমরা কোনো মান দেওয়া ছাড়া এমনিতেই আমরা বলতে পারি কিনা এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, তার জন্য আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুটা সক্রিয়তা সিরিজে যত উপরে আছে সেটা নিচে থাকা কোনো আয়নকে, পজিটিভ আয়নকে সে প্রতিস্থাপিত করতে পারবে। যেমন এখানে জিঙ্কের অবস্থান হচ্ছে সক্রিয়তা সিরিজে অনেক উপরে, সুতরাং সে কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট এটা উৎপন্ন করবে আর কপার উৎপন্ন করবে। তার মানে অর্থাৎ এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সেটা আমরা ই নট সেলের মান না দেখেও কিন্তু বলতে পারতেছি, কারণ সক্রিয়তা সিরিজ দিয়ে আমি সেটা ইয়ে করতে পারবো, আইডিয়া করতে পারবো। কিন্তু একইভাবে যদি আমার এখানে মৌলের নাম কিছুই নাই, আমার লেখা আছে এক্স প্লাস ওয়াই টু প্লাস ইকুয়ালস এক্স টু প্লাস প্লাস ওয়াই, তাহলে এক্স কি ওয়াই কি আমি কিছুই জানি না, কিন্তু আমাদের বলা আছে এখানে এই সংশ্লিষ্ট বিক্রিয়া ই নট সেলের মান পজিটিভ একটা মান, তার মানে তখন আমাকে বুঝতে হবে যে নিশ্চয়ই এক্স মৌলটা পর্যায় মানে ইয়েতে সক্রিয়তা সিরিজে ওয়াই এর উপরে অবস্থিত, কারণ ওয়াই এর উপরে যদি অবস্থিত না হইতো তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হইতো না, এবং স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি যদি বিক্রিয়া না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ই নট সেলের মানটা ধনাত্মক পাইতাম না। অর্থাৎ দুটা জিনিসই আমার পরস্পর ইন্টার রিলেটেড। এখন ধরো তোমার কোনো একটা বিক্রিয়াতে তুমি এই বিক্রিয়াটা দেখলাম এবং ই নট সেলের মান বাই চান্স তোমার নেগেটিভ আসছে, হয়তো কোনোভাবে নেগেটিভ আসছে, তাহলে তোমাকে আইডিয়া করে নিতে হবে নিশ্চয়ই এখানে কোনো একটা ভুল আছে বলেই আমার এটা আসার কথা ই নট সেল পজিটিভ কিন্তু চলে আসছে নেগেটিভ। তার মানে হয় সেখানে জারণ বিভবের মানটা ভুল আছে, অথবা বিজারণ বিভবের মান ভুল আছে, অথবা আমাদের বিক্রিয়া মানে প্রশ্নে যে পজিটিভ মান দিছে সেটা হয়তো নেগেটিভ হওয়ার কথা ছিল, পজিটিভ মান ভুলে দিয়ে ফেলছে। এইভাবে থেকে কিন্তু তুমি নিজেকে নিজে জাজ করতে পারবে। তাহলে এবার আসো আমরা যে ই নট সেলের মান যেটা মানে বের করতে হবে সেটা আমরা কয়েকভাবে বের করতে পারি এবং কয়েকটা প্রসেসে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে প্রধান আমি ই নট সেলের মান বের করার জন্য একটা ইয়ে করব কি, ই নট অ্যানোডে জারণ, অ্যানোড জারণ প্লাস ই নট ক্যাথোড বিজারণ, ক্যাথোড বিজারণ। আমি ডিটেলস কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব, তাইলে তোমরা একদম পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার কাট মানে ইজিলি ইয়ে করতে পারবে। ই নট অ্যানোডে জারণ এবং ই নট ক্যাথোডে বিজারণ। তার মানে এমনিতেই দেখো আমাদের এখানে অ্যানোডে জারণ ক্যাথোড বিজারণ, এখানে জারণ বিভবের মান আবার আরেকটাতে বিজারণ বিভবের মান আছে। এখন এই জিনিসটা যখন আমরা কোনো একটা বিক্রিয়া থেকে লিখব তখন কিভাবে লিখব, ধরো আমার বলা আছে একটা বিক্রিয়া এ প্লাস বি টু প্লাস, এটা বিক্রিয়া করে আমাদের সবগুলো
এ টু প্লাস হইল প্লাস বি তে পরিণত হইল। তার মানে দেখো বিক্রিয়াটাতে দেখেই বোঝা যাচ্ছে এখানে এ এটা জারিত হয়ে এ টু প্লাস হয়েছে, তার মানে এই বিক্রিয়াটা কিন্তু অ্যানোডে ঘটে। সুতরাং আমি এটার নিচে শুধু এই বিক্রিয়ার জন্য লিখে দিতে পারবো ই নট, তাহলে জারণটা কার হয়েছে, এ এর জারণ হয়েছে, এটা জারিত হয়ে কি হয়েছে এ টু প্লাস এ পরিণত হয়েছে, তাহলে অ্যানোডে জারণ। এই অংশটা আমরা অ্যানোডে জারণ না লিখে আমার জারণটা অ্যাকচুয়ালি কার হয়েছে সেটা কিন্তু ওইভাবে বোঝা যাবে। আরেকটা জিনিস তোমরা কনফার্ম হবা, সেটা হচ্ছে জারণ কিন্তু সবসময় জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে সেটা হচ্ছে জারণ, আর জারণ সংখ্যা হ্রাস পাইলে সেটা বিজারণ। তাহলে আমাদের গেল এটা অ্যানোডে জারণ। এইবার দেখো ক্যাথোডে বিজারণ, কিন্তু আমি এখানে ক্যাথোড দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বিজারণটা কার হচ্ছে সেটা কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারতেছি। বি টু প্লাসটা বিতে পরিণত হয়েছে, তাহলে আমি ই নট এবং বি টু প্লাস এটা বিতে পরিণত হচ্ছে সেটাই বুঝবো। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব। এইবার আমাদের বইয়ের থেকে, বই কিন্তু আমাদের জারণ বিভবের মান কিংবা বিজারণ বিভবের মানটা প্রশ্নে দেওয়া থাকবে। যদি জারণ বিভবের মান এইভাবে এ থেকে এ টু প্লাস অর্থাৎ এ জারণ বিভব না দিয়ে বিজারণ বিভবের মান দেয় প্রশ্নে দেওয়া, তাহলে আমি এখানে জারণ বিভবের মান বসানোর জন্য সাইনটা জাস্ট নেগেটিভ হয়ে যায়, যেটা পজিটিভ নেগেটিভ হবে, নেগেটিভটা পজিটিভ হবে। আমি সেটা উদাহরণ দিয়ে দেখাবো। তবে তার আগে আমরা যেটা এখানে বুঝলাম সেটা হচ্ছে ই নট অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। ই নট দুইটার আগেই প্লাস। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের সাধারণত আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। যেখানে যা ঘটে সেটাই যদি আমি এখানে লিখি তাহলে তার আগে প্লাস বসবে। লক্ষ্য করো, যেখানে যা ঘটে সেটাই যদি আমি লিখতে চাই সেটার আগে পজিটিভ মান বসবে। দেখো অ্যানোডে জারণ ঘটে, সুতরাং অ্যানোডে জারণ লিখছি পজিটিভ বসছে। আবার ক্যাথোডে বিজারণ ঘটে, আমরা তো তার আগে পজিটিভ মান বসছে। এইবার যদি তোমাকে লিখতে হয়, তুমি যদি অনেক সময় অনেক টিচার আবার দুইটাই বিজারণ বিভব কিংবা দুইটাই জারণ বিভব দিয়েই মানটা বসাইতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো আবার অনেক সময় এটা উদ্দীপক মানে এই হিসেবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হিসেবে আসে যে নিচের কোনটি ই নট সেলের মান হিসেবে মানে সঠিক নয়। তাহলে আমরা আগেই বলছি যদি আমি দুইটাকে জারণ বিভব হিসেবে বলতে চাই, জারণ বিভব মানে অ্যানোডেও জারণ আবার ক্যাথোডেও জারণ, অর্থাৎ আমি যদি জারণ বিভবের মানটাই দুই জায়গায় বসাইতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে দেখো ই নট আমার অ্যানোডে জারণ, কারণ ই নটে আমরা জারণ বিভবের মান জারণই বসাবো, কিন্তু ক্যাথোডে নরমালি বিজারণ ঘটে। আমি যদি জারণ লিখতে চাই তাহলে সেক্ষেত্রে সাইনটা উল্টে যাবে, তার মানে মাইনাস ই নট ক্যাথোডে ক্যাথোড জারণ। তার মানে এইবার আমি দুইটাই জারণ বসাচ্ছি ঠিক জারণ বিভবের মান, কিন্তু অ্যানোডে জারণ হইলেও ক্যাথোডে জারণটা তার আগে মাইনাস। কেননা আমি আগেই বলছি যে সাধারণত আমরা জানি ক্যাথোডে জারণ ঘটে না, আর যেটা যা ঘটে না সেখানে কিন্তু সেটা নেগেটিভ। তাহলে ক্যাথোডে জারণ ঘটে না বিজারণ ঘটে, কিন্তু আমি জারণ বিভবের মানে বসাইতে যাচ্ছি সেজন্য তার আগে মাইনাস। এবার দেখো আমি যদি দুইটাই বিজারণ মান বসাইতে চাই তাহলে আমি এখান থেকে আনতে পারি যে এখানে অ্যানোডে জারণ আছে কিন্তু আমি অ্যানোডে বিজারণ বসাবো। তাহলে অ্যানোডে বিজারণ বসাতে গেলে তার আগে কিন্তু মাইনাস ই নট অ্যানোডে বিজারণ, তাহলে বিজারণ বসাইলাম, আর এখানে প্লাস ক্যাথোডে তো বিজারণ আছে প্লাস ই নট ক্যাথোডে বিজারণ। তাহলে এই মানটা যখন আসে তখন যেহেতু মাইনাস আগে না বসে আমি প্লাসটাকে আগে বসাইতে পারি, তাহলে সেক্ষেত্রে এটাকে একটু মডিফাই করে লিখে আমি এইভাবে চিন্তা করতে পারি যে ই নট ক্যাথোড বিজারণ মাইনাস ই নট অ্যানোড বিজারণ। দেখো তোমরা এটা খেয়াল করবা যে আমার যেটা যেখানে ঘটে না সেটা হলেই সেখানে নেগেটিভ। এই যে ক্যাথোডে বিজারণ ঘটে সুতরাং সেটা পজিটিভ, আর অ্যানোডে বিজারণ ঘটে না আমি বিজারণে লিখছি সুতরাং তার আগে নেগেটিভ মান। তাহলে আমাদের এই মানটাও শুদ্ধ, এই মানটাও শুদ্ধ এবং এই মানটাও, এটা তো আমার এটার আগের স্টেপ, সুতরাং তিনটা মান শুদ্ধ। তাহলে কিভাবে আমরা ইয়ে করব যে যদি একটা জারণ একটা বিজারণ বসাই তাহলে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ দুইটা আগে পজিটিভ,
আবার যখন দুইটাই জারণ মান বসাই তখন অ্যানোডের জারণের আগে পজিটিভ কিন্তু ক্যাথোডের জারণের আগে নেগেটিভ। আবার যদি দুইটাই বিজারণ মানেই বসাই তখন ক্যাথোডের বিজারণের আগে পজিটিভ কিন্তু অ্যানোডের বিজারণের আগে নেগেটিভ মানটা বসবে। এইবার আমরা সরাসরি চলে যাই একটা অঙ্কের মধ্যে, আমরা কিভাবে সেটা করবো সেটাই একটু দেখো। আর এর মধ্যে আমাদের সক্রিয়তা সিরিজের একটা ব্যাপার আছে, যে সক্রিয়তা সিরিজটা আমাদেরকে মাঝে মধ্যে মুখস্থ রাখতে হয়। মুখস্থ রাখার জন্য আমি নিজে, তোমরা হয়তো অনেক সময় দেখবা যে কিছু কিছু জিনিস তোমরা যদি কিছু কবিতার ছন্দ কিংবা সামনের প্রথম ওয়ার্ড মানে আলাদা করে করে কিছু কবিতা কিংবা ওইরকম একটা শব্দ টানা একটা শব্দ মনে রাখার মতো একটা ইয়ে ওইভাবে বের করতে পারছো। সেই হিসেবে আমাদের এই যে সক্রিয়তা সিরিজ যেটা আছে, সক্রিয়তা সিরিজটা আমি নিজে এইভাবে মনে রাখি। সেটা হচ্ছে কি দেখো, কে কে না, এটা আচ্ছা তার আগে লি লি কথাটা আছে, লি কে কে না ম্যাগি এলো। দেখো তোমরা নিজেদের মতো করে হয়তো অনেক কিছু বানাইতে পারো। লি কে কে না ম্যাগি এলো, যেন ফিরে সোনিয়াকে পাবে হাই, সোনিয়াকে পাবে হাই, তারপরে কু হাজি আজি পিটাবে আমায়, পিটাবে আমায়। যাই হোক এখানে অনেক মানে মতান্তর আছে। তারপরও আমরা কিছু কিছু জিনিস যদি আমি ছোটখাটো এইসব ইয়ে দিয়ে মনে রাখতে পারি, সমস্যা কি, আমার তো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের প্রথমেই হচ্ছে লি মানে লিথিয়াম, কে কে না, কে কে না, তার মানে প্রথম কেটা কে, পরের কেটা সি এ দিয়ে কে, কে কে না। তারপর হচ্ছে ম্যাগি এলো, দেখো আমাদের এই যে ম্যাগি এলো। তারপর হচ্ছে যেন ফিরে সানিয়াকে পাবে হাই, হাইড্রোজেন পর্যন্ত চলে আসছে। তারপর হচ্ছে তু হাজি আজি পিটাবে আমাই। তাহলে এই যে দেখো সক্রিয়তা সিরিজে সবার উপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে লিথিয়াম, আর সবার নিচে যেটা অবস্থিত সেটা হচ্ছে অরাম। তাহলে সক্রিয়তা সিরিজে যে মৌলটা যত উপরে অবস্থিত সেই মৌলটা তত বেশি সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। দুটার মধ্যে অ্যানোড হিসেবে কাজ করবে সক্রিয়তা সিরিজে যেটা উপরে অবস্থিত সেটা। যেমন দেখো আমরা যে বলি এই যে জিঙ্ক প্লাস কপার সালফেট, তাহলে এটা বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হবে। তাহলে খেয়াল করো এখানে জিঙ্ক সক্রিয়তা সিরিজে এই যে কোথায় অবস্থিত, দেখো জিঙ্ক এখানে অবস্থিত আর কপার এগুলো কিন্তু সিরিয়াল, এটা সিরিয়াল শেষ হলে এরপরে এটা সিরিয়াল, জিঙ্কের পরে অনেক পরে কিন্তু কপার। তার মানে সক্রিয়তা সিরিজে যে উপরে অবস্থিত সেটাই কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের অনেক সময় এবং সেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যখনই একটা বিক্রিয়ার মানে সেই বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে সেখানে অবশ্যই সেই মৌলটাই অ্যানোড হিসেবে কাজ করবে যেটা সক্রিয় সিরিজে উপরে অবস্থিত। আর সক্রিয় সিরিজে উপরে অবস্থিত হইলেই সেটা অন্য মৌলকে প্রতিস্থাপিত করতে পারবে এবং সেই বিক্রিয়ার ইনট সেলের মানটা ধনাত্মক আসবে। ইনট সেলের মান ঋণাত্মক আসলেই আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চয়ই সক্রিয়তা সিরিজে যেটা উপরে অবস্থিত সেটাই ক্যাথোড হিসেবে কাজ করছে, সেটা যদি অ্যানোড হিসেবে কাজ করতো তাহলে কখনোই ইনট সেলের মানটা ঋণাত্মক আসতো না। তাহলে আমার এই জিনিসটা লি কে কে না ম্যাগি এলো, যেন ফিরে সানিয়াকে পাবে হাই, কুহাজি আজি পিটাবে আমায়। এখন এখানে একটা জিনিস দেখো, এই সক্রিয়তা সিরিজে সবার উপর অবস্থিত লিথিয়াম, কিন্তু ক্যাটায়নটা কোন ক্যাটায়নটা সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে? চার্জ মুক্ত মানে কি? চার্জ মুক্ত মানে সেটা ইলেকট্রন গ্রহণ করে, ধরো লিথিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে লিথিয়াম পরমাণুতে পরিণত হয়, পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়ামে পরিণত হয়। তাহলে এগুলোর মধ্যে যেটা সক্রিয়তা সিরিজে সবার নিচে অবস্থিত সেটাই সহজে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়। তার মানে যত উপর থেকে নিচের দিকে আসবে ততই চার্জ গ্রহণ করে বিজারিত হওয়ার টেন্ডেন্সিটা তত বেশি, বিজারিত হওয়ার টেন্ডেন্সিটা। অর্থাৎ আয়ন আকারে যদি আমি চিন্তা করি এগুলোকে ইয়ে আকারে যেটা অর্থাৎ পরমাণু আকারে যেটা সক্রিয়তা সিরিজে, ধাতুর সক্রিয়তা সিরিজে হচ্ছে এটা। আবার আয়নের বিজারিত হওয়ার ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি এটা।
তারপরে এটা, তারপরে এটা, এই। তার মানে আমি এটা মনে রাখলে এখান থেকে অনেক কিছু আমি আয়ত্ত করতে পারি। আমি আরেকটা জিনিস কিছুক্ষণ পরে দেখাচ্ছি, যাই হোক এখনই দেখিয়ে দিই। দেখো এখানে আমাদের মাঝে মধ্যে বিজারণ বিভবের মান কিংবা জারণ বিভবের মান দিয়েও কিন্তু আমরা এগুলা আইডেন্টিফাই করতে পারি। দেখো ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মানটা হচ্ছে 0। হাইড্রোজেনের বিজারণ বিভবের মান কত? 0। এখন খেয়াল করো, হাইড্রোজেন থেকে যারা উপরের দিকে অবস্থিত, হাইড্রোজেনের উপরের দিকে অবস্থিত যারা, তারা সবগুলো হচ্ছে মাইনাস, মানে মাইনাস ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে বাড়তে, দেখো আমি যদি এইভাবে ধরি যে হাইড্রোজেনকে 0 ধরি, এটা ধরো -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5, এটা -6, -7, -8, -9, এটা -10। আর হাইড্রোজেনের পরে যেগুলো অবস্থিত সেগুলো সবগুলো প্লাস, +1, +2, +3, +4, +5, এবং এই মানগুলো হচ্ছে বিজারণ বিভবের মান। খেয়াল করবে আমি কিন্তু বিজারণ বিভবের মান দিয়ে মানে এটাকে এক্সপ্লেইন করতেছি। তাইলে হাইড্রোজেনের বিজারণ বিভবের মান যদি 0 হয়, তাহলে তার পরের যে মানগুলো আছে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, পজিটিভ থেকে বেশি। তার মানে যার বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি সেটাই সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচে অবস্থিত। বিজারণ বিভবের মান যার সবচেয়ে বেশি, +5, এখানে যেমন +1, +2, এখানে যদিও এগুলো অ্যাকচুয়াল মান না, আমি জাস্ট এইটুকু দেখালাম যে 0 থেকে ধীরে ধীরে বাড়বে আর এটা 0 থেকে ধীরে ধীরে কমবে। তাহলে যদি আমার এমন হয় যে ধরো আমার সিলভার আর প্লাটিনাম নিয়ে আমাদের কথা হচ্ছে, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে +4, তখন আমাদেরকে তখন তো আর 0-এর সাথে তুলনা করতে পারি না, তখন আমি এই দুটাকে পরস্পর তুলনা করব। তাহলে 3 এবং 4 এর মধ্যে বিজারণ বিভবের মান কম হচ্ছে 3, তাহলে বিজারণ বিভবের মান বেশি কিন্তু এটা, কারণ +4 আর এটা +3। তাহলে যার বিজারণ বিভবের মান যত কম সেটা সক্রিয়তা সিরিজের উপরে। তাহলে উপরে মানে হচ্ছে, অর্থাৎ এইটা আমি যদি এটা সিলভার ধরি এবং এটা প্লাটিনাম ধরি, তাহলে দেখো আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমার সিলভারটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, এবং যে অ্যানোড হিসেবে কাজ করবে সেটা সবসময় প্রথমে ধাতব পদার্থ থাকে, পরে সেটা আয়নে পরিণত হবে। তাহলে সিলভার বিক্রিয়া করবে প্লাটিনাম ধরো প্লাটিনাম 2+, এটার সাথে বিক্রিয়া করে সিলভারটা সিলভার প্লাসে পরিণত হবে এবং প্লাটিনাম 2+টা প্লাটিনামে পরিণত হবে। তাহলে এইখানে যে বিক্রিয়াটা আসবে সেখানে ইনট সেলের যে মানটা আসবে সেটা অবশ্যই ধনাত্মক হবে, কারণ আমরা আগেই সেটা হিসাব করে রাখছে, যার বিজারণ বিভবের মান যত কম সেটা সক্রিয়তা সিরিজে তত উপরে, এবং সক্রিয়তা সিরিজে যে উপরে সেটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করে, এবং যে অ্যানোড হিসেবে কাজ করে বিক্রিয়াতে কিন্তু সেটাই ধাতব পদার্থ হিসেবে প্রথমে থাকে, পরে সেটা আয়নে পরিণত হয়, কারণ অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এটা ধাতব পদার্থ থেকে আয়ন হলে সেটা জারণ হবে। তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোর মধ্য থেকে আমি হিসাবটা বুঝে নিতে পারবো। আর মানে যখনই ধরো কোনো একটা জিনিসের, আমি আরেকটা উদাহরণ দিই, ধরো এমন আছে আমার একটা বিক্রিয়া লিখলো এরকম যে x থেকে x2+, এইটার মান হচ্ছে -0.34 ভোল্ট। আবার এই দিকে লিখছে y3+ থেকে y তে আসলে সেটা +0.67, এরকম দুটো মান আছে। এখন দেখো তোমাকে যদি বলা হয় এইখান থেকে একটা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া লিখো, তাহলে আমরা কিভাবে করব? আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমার এখানে একটা জারণ মান দেওয়া আছে আর একটা বিজারণ মান দেওয়া আছে। আমি যেহেতু কিছুক্ষণ আগে বিজারণ মানের কথাই তোমাদেরকে মানে ইন্ডিকেট করছি, তাহলে এখান থেকে যেটা জারণ মান দেওয়া আছে আমি সেটাকে বিজারণ মান হিসাবে মানে তৈরি করে নিলে, তাহলে সেটা হবে x2+ থেকে x যদি হয় তাহলে সেটাই হবে 0.34, মানে দুটাই বিজারণ মান হিসাব করে তারপরে এটা আমি এখন মুছে দিয়ে এখানে দেখবো এটার বিজারণ বিভবের মান হচ্ছে এত, এটার বিজারণ বিভবের মান হচ্ছে এটা। এখন কিন্তু বিজারণ বিভব চলে আসছে দুটা। এখন দেখো সেই দুটা বিজারণ বিভবের মধ্যে আবার কোনটা ছোট, এটা +0.67 আর এটা +0.34, তাহলে ছোট হচ্ছে +0.34, কারণ এটা বড়। সুতরাং এইটাই আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে
এবং এটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে আমি ওইখান থেকে এক্সটাকে ধাতব পদার্থ হিসেবে নিব এবং Y3 প্লাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এক্সটা পরিণত হবে X2 প্লাসে আর Y3 প্লাসটা পরিণত হবে Y তে। আমার সংশ্লিষ্ট বিক্রিয়া হবে এটাই। এবং এটার যদি তুমি ওই যে আমার প্রপার ওয়েতে আমরা যদি এখন ইনর্ট সেলের মান ব্যবহার করি তাহলে অবশ্যই এই বিক্রিয়ার ইনর্ট সেলের মানটা ধনাত্মক আসতে বাধ্য, কারণ আমরা ওইভাবে ইয়ে করছি এবং সুতরাং ওইভাবে আমাদের মানটা কিন্তু বের হবে। তাহলে খেয়াল করো, অর্থাৎ আমি যখনই একটা বিক্রিয়া দিব সেখানে যদি বিক্রিয়া দিয়ে অনেক সময় দিয়ে দেয় তখন তো তুমি জানো না যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, কারণ আমার এখানে বাম তড়িৎদ্বার ডান তড়িৎদ্বার কিছুই নাই, শুধুমাত্র দুইটা মানে জারণ মান বিজারণ মানে দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আমি কীভাবে বের করবো? তাহলে সেটা একটু ভালো করে খেয়াল করো। অর্থাৎ আমাদেরকে প্রথমেই যখনই মানটা দেওয়া থাকবে প্রথমে দেখবা দুইটাই জারণ বিভবের মান অথবা দুইটাই বিজারণ বিভবের মান আছে কিনা। জারণ বিভব হলেও কিন্তু আমি করতে পারবো, তবে চাইলে তোমরা দুইটাকেই বিজারণ বিভবের মানে কনভার্ট করে তারপর করবা। আর তাহলে এই বিক্রিয়াতে আমাদের এটা হচ্ছে x প্লাস y3 প্লাস x2 প্লাস প্লাস y। এবার খেয়াল করো, আমরা যদি এইটা না করে আমি চিন্তা করলাম যে জারণ বিভবের মান দিয়ে কীভাবে করা যায়। তাহলে দেখো, আমি যদি এটার বিজারণ বিভবের মান যেহেতু এত আছে, সুতরাং জারণ বিভবের মান হবে x থেকে x2 প্লাস 2 প্লাস এবং সেই মানটা হবে -0.34 -0.34। অন্যদিকে y3 প্লাস থেকে y এত আছে, কিন্তু আমি যদি y থেকে y3 প্লাস নিই y3 প্লাস, তখন কিন্তু -0.67 হবে। তখন খেয়াল করো যে দুইটার জারণ বিভবের মধ্যে যার জারণ বিভবের মান বড়, যার জারণ বিভবের মান বড় সেটা সক্রিয়তা সিরিজেও পড়ে। তাহলে এখানে দেখো -0.67 আর -0.34, মাইনাস ভ্যালু যত কম হয় সেটার মান তত বড়। -1 এর চেয়ে -100 অনেক ছোট। তাহলে মাইনাস এই মানটা আমরা যদি এখন জারণ বিভব দিয়েও এক্সপ্লেন করি তাহলে কিন্তু আমার এই এক্সটাই আমার জারণ তড়িৎদ্বারা অর্থাৎ অ্যানোডে এক্সটা থাকবে, তাহলে এক্স থেকে x2 প্লাস হবে আর y3 প্লাস, অর্থাৎ আমি জারণ মান দিয়েও হিসাব করব। তাহলে আমাদের কি বিজারণ বিভবের মান যার যত কম আর জারণ বিভবের মান যার যত বেশি সেটাই অ্যানোড হিসেবে কাজ করবে, এবং যে অ্যানোড হিসেবে কাজ করবে সেটাই প্রথমে ধাতব পদার্থ থাকবে, অন্যটা আয়ন আকারে থাকবে। একটা যদি ধাতব পদার্থ থাকে, দুটোই তো আর ধাতব পদার্থ বিক্রিয়া করতে পারে না, একটা ধাতব পদার্থ অন্যটা আয়ন, আর পরে যেই ধাতব পদার্থ আয়নে পরিণত হবে, আয়নটা ধাতব পদার্থে পরিণত হবে। সিম্পল কথা হচ্ছে এটাই, আর কিছুই না। আমি আরও উদাহরণ আছে সেই জিনিসগুলো দেখাবো। তাহলে আমাদের অনেক জিনিস সলিউশন হয়ে গেল এখানে, যে বিজারণ বিভবের মান যার যত কম সেটা সক্রিয়তা সিরিজের তত উপরে, এবং সক্রিয়তা সিরিজের যত উপরে সেটা অন্যটার তুলনায় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে, এবং অ্যানোড হিসেবে কাজ করলেই তখন সেই বিক্রিয়ার ক্ষেত্রে তার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে, এবং স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটলেই কিন্তু আমাদের মানটা অর্থাৎ ইনর্ট সেলের মানটা স্বাভাবিকভাবে ধনাত্মক আসবে। ইনর্ট সেলের মান ঋণাত্মক আসার অর্থই হচ্ছে সেখানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে আমরা অনেক জিনিস ক্লিয়ার করলাম। এটা একটু যেভাবে হোক তোমরা যদি অন্য কোনোভাবে, আবার এখানে মাঝে ম্যাঙ্গানিজ ট্যাঙ্গানিজ কিছু আছে সেগুলো এখানে হয়তো ঢোকায় নেই, আমাদের মেইন যে যতগুলো আমাদের মানে মূল ইয়েতে লাগবে আমরা ততটুকু দিয়েই যদি করতে পারি তাহলে এনাফ, আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল বারবারই বলছি, যেটা সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ, কোন ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে কোনটা পারবে না। যেমন দেখো, আমি সিলভারের সাথে যদি মার্কারির কোনো লবণ বিক্রিয়া করি, সিলভার মার্কারিকে প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ সিলভার মার্কারির নিচে অবস্থিত, এটাই। কিন্তু যদি তোমার পরীক্ষা আসে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে থাকা মানে আয়নগুলো আগে চার্জ মুক্ত হবে। এটা হচ্ছে ক্যাটায়নের ব্যাপার। এবার অ্যানায়নের ব্যাপারে, অ্যানায়নের কিন্তু একটা সিরিজ আছে যেটা আগে চার্জ মুক্ত হয়। তাহলে অ্যানায়নের চার্জ মুক্ত, ক্যাটায়নের চার্জ মুক্ত কিন্তু বিজারিত হয়ে চার্জ মুক্ত হয়, আর অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার এটা হচ্ছে জারণ হয়ে চার্জ মুক্ত হয়। যেমন ধরো কোথাও ক্লোরাইড আছে, তাহলে ক্লোরাইডটা ক্লোরিনে পরিণত হবে, তার মানে ক্লোরাইড আছে নেগেটিভ হিসাবে, কিন্তু সে ক্লোরিন অণুতে যদি পরিণত হয় 0, তাহলে নেগেটিভটা 0 হলে সে কিন্তু জারণ হয়, ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সেটার জন্য আমি আজকে একটা এই যে পাইলাম
সেটা একটু লিখে নাও তোমরা। আমি অবশ্যই এটা নিয়ে কখনো আলোচনা করি নাই। সেটা হচ্ছে নাসা, তারপরে হচ্ছে কল ব্রিজ। ও মানে অর্থাৎ কেউ একজন নাসাতে গিয়ে মানে সেখানেও কল ব্রিজ খেলতেছে। ও মানে এটা একটা দুঃখের ব্যাপার, অনেকটা ব্যাপারটা এরকম। এখন এইটা আমাদের এখানকার সাথে কীভাবে তুলনীয়, সেটা হচ্ছে নাসা NO3 মাইনাস, এটা নাইট্রেটের জন্য, সালফাইড SO4 2 মাইনাস, মানে নাইট্রেটের পরে সালফাইড। তারপরে এখানে কল ব্রিজ যেটা বলছি, কল BRI মানে ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, ক্লোরাইডটা উপরে তারপর ব্রোমাইডটা, এই যে কল ব্রিজ, কল তারপর ব্রিজ, আর এরপরেই আছে OH মানে ও। তাহলে দেখো খুব সহজে আমরা এই অ্যানায়নের সিরিজটা মনে রাখতে পারি। নাসা কল ব্রিজ ও মানে অর্থাৎ নাসা থেকে কেউ কল ব্রিজ, মানে এত আমাদের অধপতন ঘটছে যে ওইখানে গিয়ে পর্যন্ত আমাদের এই নেশাটা ছাড়তে পারি না। যারা অবশ্য এই খেলার নেশাতে মত আছে কিংবা মজা করে এলে তারাই বুঝে জানে, যদি আমি এটা অনেকবার শিখতে চেষ্টা করতেই পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু এই জিনিসটা দেখো, তাহলে এটা মনে রাখবা, এতে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে, অবশ্যই হাইড্রোক্সিল আয়নটা, তারপরে কোনটা, তারপর আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপর ক্লোরিন, এবং সবার উপরে আছে এখানে নাইট্রেট। তাহলে যদি নেগেটিভ আয়নের মানে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে এরকম কোনো ইয়ে আসে, তাই তোমরা এই যে নাসা কল ব্রিজ ও এটা মনে রেখে ইনশাল্লাহ আনসার করতে পারবো। তাহলে আমরা বেশ কিছু জিনিস এখান থেকে ক্লিয়ার করলাম। এইবার দেখো একটা জিনিস, আমরা এই যে ইনট সেলের মান যেগুলো আছে, সেই ইনট সেলের মানগুলো দিয়ে আমরা যে অঙ্কগুলো করব, সেখানে আরেকটা ব্যাপার কি, যেমন ধরো বলা আছে আমার একটা অ্যালুমিনিয়ামের একটা পাত্র আমি নিলাম, এবং অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি এখানে কপার সালফেট একটা লবণ রাখলাম, কপার সালফেট লবণ। এখন যদি বলা হয় যে অ্যালুমিনিয়ামের পাত্রে কপার সালফেট লবণ রাখা যাবে কিনা, দেখো খুব ভালো করে দেখো, অ্যালুমিনিয়ামের পাত্রে কপার সালফেট লবণ রাখা যাবে কিনা সেটা দিয়ে দিল, এবং এখানে যদি এখানে পাশে লিখে দেয় ইনট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এটার জারণ মানটা দেওয়া আছে, আবার ইনট কপার থেকে কপার 2+, এইটারও জারণ মানটা দেওয়া আছে, দুইটারই জারণ মান দেওয়া আছে। দেখো খেয়াল করো, আবার যখন আমি এই প্রবলেমগুলোতে পড়বো সেক্ষেত্রে আমি কি করব সেটা একদম হাতে কলমে দেখে নাও। আমার দুইটার জারণ মান দেওয়া আছে। এখন হয়তো আমি চিন্তা করলাম যে আমি তো জারণ মান দিয়ে করি নাই, একটা জারণ একটা বিজারণ অথবা দুইটাই বিজারণ মান দিয়ে লিখছি। আমি অ্যাকচুয়াল ফিগারগুলো এখান থেকে মানে দেখেই বসাই যে কার জারণ মান অ্যাকচুয়ালি কত, সেটা যদি বের করে বসাতে যাই তাহলে মানটা কীরকম আসে দেখি একটু। এখানে সক্রিয় সিরিজে আমাদের দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর মান হচ্ছে হ্যাঁ +1.66। আচ্ছা, এটা হচ্ছে +1.66। আবার কপার থেকে কপার 2+ এর মান, কপার 2+ থেকে কপারের মান এটা হবে তাহলে -0.34, -0.34। এখান থেকে কিন্তু তোমরা এর মধ্যে আমি যে জিনিসটা শিখিয়েছিলাম সেটা তোমরা আইডিয়া করতে পারো। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু সক্রিয়তা সিরিজে অনেক উপরে, এবং আমরা আগেই বলছি সক্রিয়তা সিরিজ যার জারণ বিভবের মান বেশি সেটা সক্রিয়তা সিরিজের উপরেই থাকে। এটার জারণ বিভবের মান বেশি, এটার জারণ বিভবের মান কম। আর বিপরীত দিক থেকে আমি যদি বিজারণ বিভবের মান করি তাহলে এটা বিজারিত হইলে এটা মাইনাস হবে, আর এটা প্লাস হয়ে যাবে। তখন মাইনাস মানটাই, যেহেতু বিজারণ বিভবের মান যত কম হয় সেটা সক্রিয়তা সিরিজের উপরে থাকে, তাহলে এটা আমাদের সক্রিয়তা সিরিজে এটা উপরে আছে এটা নিচে আছে সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, এটা আমরা হয়তো অনেক সময় এটা অ্যালুমিনিয়াম কিংবা কপার বলে আমি বুঝতেছি, কিন্তু সেখানে যদি আমি x থেকে x3+ আর y থেকে y2+ দিতাম তাহলে আমার বোঝার উপায় ছিল না। তখন আমাদের ওই মানটা হিসাব করে, মানটা আবার ওইভাবে মুখস্থ করার দরকার নাই আমাদের যে কার মান কত। তবে ক্ষেত্র বিশেষে আমাদের চিটং বোর্ডে কিন্তু কিছুদিন আগে একটা প্রশ্ন আসছিল যেখানে আমাদের জারণ বিভবের মানটা মুখস্থই বসাতে হয়েছে। অনেক ছেলে পারছে, অনেকে পারে নাই। যারা পারে নাই তারা ওই ক্ষেত্রে সামান্য ছোট্ট এইটুকু মানের জন্য ধরা গিয়ে গেছে। তাহলে আমাদের কিছু একদম গুরুত্বপূর্ণ কিছু মান
আমি বলে দিব যেটা, সেটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান, কপার 2+ থেকে কপারের মান, এই দুটা বিশেষ করে এই দুটা, আর হয়তো আয়রন থেকে আয়রন 2+, এই মানগুলো একটু তোমরা মনে রাখবা। যেমন এখানে কপার থেকে কপার 2+ এর মানটা -0.34। আমাদের দেখো বলছিলাম কিন্তু আমি যে হাইড্রোজেন থেকে নিচের দিকে যারা অবস্থিত সক্রিয়তা সিরিজে তাদের বিজারণ বিভবের মানটা ঋণাত্মক না ধনাত্মক, তাহলে জারণ বিভবের মান কিন্তু ঋণাত্মক হবে, উল্টাটা হয়ে যাবে। আর আমরা এই সুযোগে আমরা আরেকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা জারণ বিভবের মান অবশ্যই এই ধনাত্মক হবে, এবং সেই ধনাত্মক মানটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মানটা হবে +0.76 জারণ বিভবের মান। তাহলে জারণ বিভবের মানই মনে রাখবা, জারণ বিভবের মান হাইড্রোজেন থেকে নিচের দিকে অবস্থিত এরা এদের মাইনাস, আর হাইড্রোজেন থেকে উপরের দিকে যারা অবস্থিত তারা প্লাস। এটা 0.76, এটা 0.34 কপারেরটা। আবার জারণের জায়গায় বিজারণ, বিজারণের জায়গায় জারণ লিখে দিলে কিন্তু সমস্যা। আচ্ছা, এর মধ্যে আমরা আমার এইটা এই মুহূর্তে দরকার নেই, এটা জাস্ট তোমাদেরকে এই সুযোগে শিখিয়ে দেওয়ার জন্য আমি এটা নিয়ে আসলাম। এবার খেয়াল করে দেখো, আমাদের বলা আছে অ্যালুমিনিয়ামের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি না। তাহলে সেক্ষেত্রে এখানে কিছুই দেওয়া নাই, অ্যালুমিনিয়ামের পাত্র দেওয়া আছে আর কপার সালফেট দেওয়া আছে। দেখো যেটা পাত্র হিসেবে ব্যবহার করব আমরা সবসময় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে, যেটা পাত্র হিসেবে ব্যবহার করব, কারণ পাত্রের মধ্যে আমার এই যে অ্যালুমিনিয়াম এটা কিন্তু দ্রবণ আকারে নাই অ্যালুমিনিয়াম, আর এখানে কপার সালফেট সেটা দ্রবণ আকারে আছে, বুঝে যাচ্ছে কপারটা কপার 2+ হিসেবে আছে। তাহলে যেটা ধাতব পদার্থ আছে সেটা অ্যানোড, প্লাস যেটা আয়ন আকারে আছে সেটা হচ্ছে ক্যাথোড কপার 2+। তাহলে বিক্রিয়া করলে যেটা হবে সেটা আমরা জানি যে অ্যালুমিনিয়াম পরিণত হবে অ্যালুমিনিয়াম 3+-এ, আর কপার 2+টা কপারে পরিণত হবে। যেহেতু আমরা অ্যালুমিনিয়ামটার জারণ সংখ্যা জানি 3+, কারণ সে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়, আর আমাদের কপার 2+ কপারে পরিণত হয় সেটা জানি। এখন আমাদের এখানে সমতা মেলানোর জন্য কিন্তু কিছু ব্যাপার আছে, কারণ অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, আবার কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করবে, একজন 3টা ইলেকট্রন ত্যাগ করলো, আবার অন্যজনে 2টা ইলেকট্রন। তাহলে যে 3টা ইলেকট্রন ত্যাগ করবে তার যদি 2টা পরমাণু নেই, তাহলে 2টা পরমাণু 6টা ইলেকট্রন ত্যাগ করবে। আর যদি আমি এটা 3টা আয়ন নিই তাহলে সে 3 জনের 6টা ইলেকট্রন, তাহলে ত্যাগ এবং গ্রহণটা সমান সমান হয়ে গেল, তখন 2 অ্যালুমিনিয়াম 3+ এবং 3 কপার, এইভাবে সমতা মিলাতে হবে। যাই হোক, এটা এত বেশি এসেনশিয়াল না যে এটা না মিলাইলেই নয়। আমি এখন একটু যে ব্যাপারটা দিব সেই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। আমাদের যখন বিক্রিয়াটা এটাই, কারণ কেন এটা আমরা আগেই বলছি, যেটা পাত্র থাকবে, পাত্র ধাতব পাত্র, পাত্র তো কখনো আর এমন না যে আয়নের একটা পাত্র, হ্যাঁ সেরকম তা হবে না। তাহলে ধাতব পাত্রে ধাতব পদার্থটা অ্যানোড, আর যে দ্রবণটা রাখবো সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, অ্যানোডটা জ্বালিতে হবে, ক্যাথোডটা বিজারিতে হবে। এবার দেখো এই বিক্রিয়ার জন্য আমরা ইতিমধ্যে তোমাদেরকে যেইটুকু অংশ শিখিয়েছিলাম, অর্থাৎ আমি যদি এটার ইনট সেল বের করতে চাই তাহলে সেটা হবে ইনট, আগেই বলছি অ্যানোডে জারণ, তাহলে অ্যানোডে জারণ হবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, কারণ আমার এখানে বলাই আছে অ্যালুমিনিয়ামটা যেহেতু ধাতব পদার্থ সেটা জারিতে হবে, প্লাস ইনট ক্যাথোডে বিজারণ, তাহলে ইনট ক্যাথোডে বিজারণ মানে কপার 2+ থেকে কপারে পরিণত হবে। তাহলে দেখো আমাদের অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর যে মানটা সেটা কিন্তু সরাসরি দেওয়া আছে, এবং সেটা +1.66, এরপরে এই প্লাস দিলাম, আর কপার 2+ থেকে কপার, এটা কিন্তু কপার থেকে কপার 2+ দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বসাইতে হবে কপার 2+ থেকে কপার, সুতরাং যে মানটা মাইনাস আছে সেটা এখানে এসে +0.34 হয়ে যাবে। সুতরাং দুইটার আগে প্লাস, এবং এটার মানটা হবে তখন 10, তার মানে বরাবর আমাদের 66 আর 34-এ হচ্ছে বরাবর +2.00, তার মানে যেহেতু ইনট সেলের মানটা ধনাত্মক সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখন স্বতঃস্ফূর্তভাবে ঘটার অর্থই হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের পাত্র, যে পাত্রটাতে আমি রাখবো সেটা স্বতঃস্ফূর্তভাবে যদি বিক্রিয়া হয় তাহলে এক পর্যায়ে অ্যালুমিনিয়ামের পাত্রটা, যেটা ধাতব পাত্র ছিল, সে কিন্তু আয়নে চলে গিয়ে অ্যালুমিনিয়াম 3+-এ পরিণত হবে, অর্থাৎ বারবার ধাতব পাত্রটা ক্ষয়প্রাপ্ত হয়ে আয়নে চলে যাবে। তো আয়নে চলে গেলে আমরা তো আরামসে রেখে দিলাম অ্যালুমিনিয়াম পাত্রে কপার সালফেট, কিছুই হবে না, কিন্তু এটাতে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে অ্যালুমিনিয়ামের পাত্রটা ক্ষয় হবে।
সুতরাং যদি কোনো একটা বিক্রিয়ার ইনর্ট সেলের মান ধনাত্মক আসে, তাহলে সেক্ষেত্রে যদি পাত্রে রাখার ব্যাপার হয়, তাহলে এই পাত্রে এই দ্রবণ রাখা যাবে না। কারণ রাখলেই তো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে ধাতব পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে এবং একটা পর্যায়ে গিয়ে সেটা ছিদ্র হয়ে যাবে, সুতরাং রাখা যাবে না। এখন বিপরীত চিত্র দেখো, যদি আমাদের উল্টা এরকম কোনো থাকতো যে আমার কপারের কোনো পাত্রে আমি অ্যালুমিনিয়ামের কোনো লবণ রাখলাম, তাহলে সেক্ষেত্রে আমার তখন বিক্রিয়াটাতে আমি কপারটাকে অ্যানোড হিসেবে রেখে কপার প্লাস অ্যালুমিনিয়াম 3+, তাহলে কপার 2+ প্লাস অ্যালুমিনিয়ামে পরিণত হইতো। তখন সম্পূর্ণ এটা পাল্টে গিয়ে আমাদের এখানে যেটা +2.00 আসছে সেই মানটাই হয়ে যেত -2.00। তার মানে -2.00 মানে হচ্ছে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না মানে কি, অর্থাৎ কপারের পাত্রে যদি আমি অ্যালুমিনিয়াম 3+ রেখে দিই, তাহলে সেটা বহুদিন রেখে দিলেও বিক্রিয়াটাই যেহেতু ঘটতেছে না, তাহলে সেখানে কপারের পাত্রটা ক্ষয়প্রাপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে লক্ষ্য করো, অর্থাৎ আমার যদি পাত্রের ব্যাপার হয়, সেক্ষেত্রে পাত্র অ্যানোড হিসেবে ধরে আমার ইনর্ট সেলের মান যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং ওই পাত্রে ওই দ্রবণটা রাখা যাবে না। আর যদি উল্টাটা হয়, অর্থাৎ ইনর্ট সেলের মানটা ঋণাত্মক আসছে, সুতরাং তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে না, সুতরাং পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না, দীর্ঘদিন আমি সেটা রেখে দিতে পারবো। এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের যেটা রিসেন্ট একটা পরীক্ষায় সেটা আসছিল, আমি সেটাই একটু তোমাদের জন্য বলি। সেটা হচ্ছে কি, এটা কিন্তু অনেকে আবার ভুল করছে এবং অনেকে ভুল করে, যে ভুলগুলো তোমাদের কমন মিস্টেক যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করছি। আর তোমাদেরকে বারবারই বলি যে তোমরা যখনই আমার এই যে জাস্ট রসায়ন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা ভালো করেই জানো, এবং সেখানে আমি রীতিমতোই আপলোড করেই যাচ্ছি, সেটা ভালো হোক না হোক আমি কিচ্ছু চাচ্ছি না, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য কিন্তু এগুলো করে যাচ্ছি। হয়তো অনেকে উপকৃত হচ্ছে, অনেকে হচ্ছে না, অনেকে চিন্তা করছে দূর এগুলো তো চর্বিত চলবো না, আগের মতোই সে একই অবস্থায়, এতে আর নতুনত্ব কি। যাই হোক, যে যেটা ভাবো এটা আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমাদের মধ্যে হয়তো আছে। যাই হোক, তো সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই মানে এই চ্যানেলটা যখনই দেখবা তখন সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আর বেল বাটনে মানে প্রেস করে রাখবা, যাতে ভবিষ্যতে কোনো একটা মানে দিলে সেটা যাতে তোমরা সহজে পাও। আচ্ছা, এইবার দেখো আমাদের এরপরে, অর্থাৎ আমরা এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে যখনই কোনো একটা এইরকম দিল যে আমার এই পাশে অ্যানোড আর এই পাশে একটা ক্যাথোড, যেটা আলাদা পাত্র দেওয়া আছে, এবং এইখানে ধরো আমার একটা পদার্থ এরকম আছে যে অ্যানোড তড়িৎদ্বার, এটা ক্যাথোড তড়িৎদ্বার, এবং অ্যানোডে বলা আছে এক্স, এটা এক্স থেকে X2+ উৎপন্ন হলো, আর এইখানে এই পাত্রে Y2+, এটা Y ধাতুতে পরিণত হলো। দেখো ভালো করে খেয়াল করো, X থেকে X2+ এবং Y2+ থেকে Y, এবং মাঝখানে আমি একটা তার দিয়ে সংযুক্ত করলাম, এখানে গ্যালভানোমিটার দিলাম, এখানে এই সংযোগটা করলাম, এখানে লবণ সেতু দিয়ে আমি সংযুক্ত করে দিলাম, অনেক কিছু, অনেক ব্যাপার। আচ্ছা, তার মানে এখানে বোঝা যাচ্ছে X থেকে X2+ হচ্ছে আর Y2+টা Y দিয়ে পরিণত হচ্ছে, এটা অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে এই বিক্রিয়ায় যদি বাই চান্স আমাদের এখানে সবগুলো মান দেওয়া আছে, ধরো X থেকে X2+ এর জারণ বিভবের মান কত অথবা এটার বিজারণ বিভবের মান কত সেটা দেওয়া আছে, এবং ফাইনালি আমি অ্যানোডটাকে, অর্থাৎ এটাকে অ্যানোড ধরে এটাকে ক্যাথোড ধরে আমি যদি ইনর্ট সেলের মান বের করি, এবং ইনর্ট সেলের মানটা এই যে দেখো ভালো করে খেয়াল করে দেবে, ইনর্ট সেলের মানটা বাই চান্স নেগেটিভ আসলো, নেগেটিভ, প্রশ্ন করলো যে ইনর্ট সেলের মান নেগেটিভ যদি হয়, তাহলে উক্ত দ্রবণ এ পাত্রে, অর্থাৎ এটা যদি এ পাত্র হয় এবং এটা যদি বি পাত্র হয়, এ পাত্রে X2+ এবং বি পাত্রে Y2+ দ্রবণ দুটি রাখা যাবে কিনা সেটা এক্সপ্লেন করতে বলবো। এখন তুমি দেখলা যে ইনর্ট সেলের মান নেগেটিভ আসে, তো নেগেটিভ আসলে বললা যে হ্যাঁ নেগেটিভ আসলে স্যার বলছে রাখা যাবে, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা তা না। কেন তা না? কারণ আমরা একটা বিক্রিয়া করি কি জন্য, সেটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হইলেই কিন্তু, যেমন এটা X থেকে X2+ এ পরিণত হইলে দুটো ইলেকট্রন ত্যাগ করে, সেই দুটো ইলেকট্রন সহজেই গ্যালভানোমিটার তারের মধ্য দিয়ে, অর্থাৎ এটার মধ্য দিয়ে যায়, এটাকে বিক্ষেপ দেয় এবং বিদ্যুৎ উৎপন্ন করে ওই দিকে গিয়ে, এই
অংশের মধ্যে সেটা ইলেকট্রনগুলো গ্রহণ করে। তার মানে এই স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া দেয় বলেই কিন্তু এটা গ্রহণ করতে পারে। সুতরাং কোষটা সচল থাকে, বিদ্যুৎ উৎপন্ন হয়। কারণ আমি যদি এমন করি যে বিদ্যুৎ উৎপন্নের জন্য করলাম, তাহলে বিদ্যুৎ উৎপন্নই হইল না, তাহলে কোনো লাভ আছে? তার মানে সেক্ষেত্রে অর্থাৎ ইনর্ট সেলের মান যদি এই ক্ষেত্রে নেগেটিভ আসে, তাহলে আমার ওই সংযোগটা স্থাপন করে কোনো লাভ নাই, কারণ তাতে তো কোনো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। আমাদের শুধুমাত্র মানে বিক্রিয়া যদি স্টার্ট না হয়, তাহলে আমার এই কোষটা এখানে তো আবার এমন না যে এ পাত্রটা কিসের তৈরি, বি পাত্রটা কিসের তৈরি, সেই হিসেবে আমাদের নেগেটিভ আসছে সেটা না। তার মানে যখন দুটা সংযোগের ক্ষেত্রে নেগেটিভ আসে, নেগেটিভ আসা মানে কোনো বিক্রিয়া হচ্ছে না। তো শুধু শুধু বিক্রিয়া যদি না হয়, তাহলে আমরা মানে তার দুটা সংযোগ করে রেখে দিয়ে লাভ আছে? লাভ নেই। সুতরাং এটা এখানে এবং এইটা এখানে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? এটার সম্পূর্ণ বিপরীত এটা করতে হবে। তার মানে এই পাত্রটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এই পাত্রটা যদি ওই পাশে নিয়ে যাই, তখন ডেফিনেটলি ইনর্ট সেলের মান পজিটিভ আসবে। পজিটিভ আসার অর্থই হচ্ছে অর্থাৎ ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় বলেই তো আমার ইনর্ট সেলের মানটা ধনাত্মক আসে, এবং ধনাত্মক আসলেই আমরা ওই দুইটা পাত্রে যে দ্রবণ আছে সেখানে রেখে আমরা সংযোগ করে দিতে পারবো, তাতে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে আমাদের আরেকটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস শেষ হইল, এবং এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে। যে যখনই কোনো দুইটা পাত্রের মধ্যে যে সংযোগ স্থাপন করার জন্য ইনর্ট সেলের মান বের করতে বলে, আমরা ইনর্ট সেলের মান বের করতে পারবো। তারপরে এখানে কোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। যেমন এখানে যদি আমি কোষ বিক্রিয়া করতে চাই, তাহলে কি হবে? আমাদের এই যে জারণ হবে x থেকে x2+, এবং সেখানে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। আবার অন্যদিকে এই প্রান্তে y2+টা আমার দুটো ইলেকট্রন গ্রহণ করে y ধাতুতে পরিণত হয়। তাহলে দেখো এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তো স্বাভাবিকভাবে আমি যখন এটা যোগ করবো, তাহলে এই পাশে +2 ইলেকট্রন, এই পাশে +2 ইলেকট্রন কাটাকাটি গিয়ে x + y2+, তাহলে বিক্রিয়া করে আমার x2+ + y, তাহলে এই ইয়েটা উৎপন্ন করবে। তার মানে অর্থাৎ এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ অর্ধবিক্রিয়া, আর এটা হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া। আবার যদি কোষটি উপস্থাপন করতে বলে, তখন আমাকে কিভাবে করতে হবে দেখো, বাম তড়িৎদ্বারে জারণ, তার মানে x সলিড এবং সেটা x2+ এ পরিণত হচ্ছে, x2+, এবং সেটা অ্যাকুয়াস অবস্থায় আছে। আমি এটা মুছে দিলাম। তাহলে এখানে যেহেতু লবণ সূত্রের ব্যাপার আছে, আমি দুইটা খাড়া চিহ্ন দিয়ে তারপরে আমার এই পাশে y2+ এবং সেটা অ্যাকুয়াস অবস্থায় আছে, সেটাই y ধাতুতে পরিণত হচ্ছে সলিড। তাহলে আমরা খুব সহজেই কোষটা উপস্থাপন করলাম, কোষ বিক্রিয়া দুইটা, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করলাম, টোটাল কোষ বিক্রিয়াটা আমরা উপস্থাপন করলাম। খেয়াল করো, সংযোগের ক্ষেত্রে যদি ইনর্ট সেলের মান ধনাত্মক আসে, তখন সেই সংযোগটা আমরা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, সেই বিক্রিয়া হচ্ছে, তার মানে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিন্তু পাত্রের ব্যাপারে, যখন একটা পাত্রের মধ্যে আমি কোনো একটা দ্রবণ রেখে যদি বলি ইনর্ট সেলের মান ধনাত্মক আসে, তখন কিন্তু সেটা রাখা যাবে না, কারণ সেটা তো স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হয়ে পাত্রটা ছিদ্র হয়ে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত যতটুকু করলাম সেটুকু গেল। এরপরে আমাদের যেটা আসবে, আমি একবারে হয়তো মানে নার্নেস্ট সেল বা নার্নেস্ট ইকুয়েশনটা তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আমাদের এই সম্পর্কিত যত অঙ্ক আছে সবগুলো করতে পারবো। ও যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলটা যখন দেখবা, সেখানে নিচে কমেন্ট বক্স নামে একটা বক্স আছে। যদি তোমরা একটা জিনিস পূর্ণাঙ্গভাবে দেখো এবং সেখানে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি সবচেয়ে বেশি মানে দ্রুত সেটা পাবো। কারণ এই জন্যই যে আমি যখন আমার ইউটিউব ভিডিওটা দেখি, তখন নিচে কেউ কমেন্ট করছে কিনা, কিংবা এই অংশটা আসলে তাদের উপকার আসছে কিনা, সেই জিনিসটা আমি জানতে পারবো। ফলে ফিডব্যাকটা আমি সহজে দিতে পারবো। এখন তোমরা যদি আমাকে ফোন করো কিংবা বলো, যেমন আমার এই চ্যাপ্টার সম্পর্কে ওইদিন একটা মানে স্টুডেন্ট বলছে যে সে অনেক কিছু বুঝে নাই, সুতরাং এই ব্যাপারে যদি আমি একটা ভিডিও আপলোড করি, তাহলে তাদের উপকার হবে। সেজন্য আজকে তড়িঘড়ি করে আমি সকালের দিকে এইটার প্রথম অংশ অর্থাৎ ফ্যারাডের সূত্র যেটা, সেটা আলোচনা করেছিলাম। আর এইখান ইনর্ট সেলের একদম আদ্যপান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরোটাই আলোচনা করলাম। আশা করি তোমাদের সবার মনোভূত হবে। এবার দেখো আমাদের নার্নেস্ট সমীকরণটা কখন ইউজ হবে এবং সেটা আমরা কিভাবে ইউজ করব, সেটাও একটু ভালো করে দেখো। ধরো একটা পাত্রে আমার এখানে আবারও আমি দুটো পাত্র আনলাম, এইখানে একটা পাত্র, এখানে একটা পাত্র। এইখানে বলা আছে বাম তড়িৎদ্বারে এখানে এ একটা দণ্ড এবং এখানে A2+ আছে, মানে এটা দুটো ইলেকট্রন ত্যাগ করে A2+ এ পরিণত হয়। আবার এখানে B+ যেটা আছে সেটা এখানে তড়িৎদ্বারে গিয়ে
বিতে পরিণত হয়। দেখে বোঝা যাচ্ছে এটা যোজনী 2 বলেই হয়তো 2 প্লাস আছে, আর এখানে যোজনী 1 বলে প্লাস থেকে ওই বিতে রূপান্তরিত হচ্ছে। এখন এইখানে ধরো ঘনমাত্রা যে বাই চান্স দেওয়া আছে, এটা 0.2 মোলার আর এটা 0.3 মোলার, এবং এই বিক্রিয়াটা ধরো আমি ধরলাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংঘটিত হয়। তাহলে আমাদের নার্নেস সমীকরণটা কখন ইউজ হবে? যখন আমরা দেখব আমাদের দুইটা পাত্রের যে দ্রবণ আছে সেই দ্রবণের যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া থাকলে তখন কিন্তু অবশ্যই আমাদের নার্নেস সমীকরণটা ইউজ করতে হবে। এবং দেখো নার্নেস সমীকরণটা কি, আমার এইটাও তোমরা ভালো করে বুঝবা, সেটা হচ্ছে ই সেল ইকুয়ালস ইনট সেল। যেটা আমরা ইনট সেলের মান কিন্তু এর আগে অনেকবার আলোচনা করেছি। ইনট সেলের মানটা যেভাবে তোমাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু আমার ভিডিওটা বারবার যদি দেখো তাহলে ব্রেনে চলে আসবে। তার মানে যেখানে যেটা ঘটে, জারণ ঘটে অ্যানোডে, অ্যানোডে জারণ লিখলাম তাহলে পজিটিভ হবে, আর ক্যাথোডে বিজারণ ঘটে প্লাস ক্যাথোডে বিজারণ, ওই মানটা লিখবো। আর সেখানে জারণে কি হয় আর বিজারণে কি হয় ওই জিনিসগুলো যদি লিখে দাও তাহলে তোমরা সহজেই মানে মানগুলো মানে ইনপুট দিতে পারবে। এখন দেখো এই ই সেল মানে নার্নেস সমীকরণের ই সেল যেটা, সেটা সমান ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF, তারপরে লগ, এখন উপরে হবে সবসময় উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ক উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, উৎপাদ উপরে মনে রাখলে বিক্রিয়ক অটোমেটিক নিচে আসে। তাহলে খেয়াল করো এখন আমি এখানে আমাদের কোন মানটা উপরে বসাবো কোন মানটা নিচে বসাবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একদম ডিটেইলস সেটা আলোচনা করে দেখাচ্ছি আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে। দেখো প্রথমেই তুমি যেটা লিখবা সেটা হচ্ছে আমার এখানে এ থেকে A2+ যখন হচ্ছে তখন সে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে, কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে। আবার B+ যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন বিতে পরিণত হয়। খেয়াল করো আমাদের এখানে প্রথম যেটাতে জারণ হয় সেখানে ইলেকট্রন ত্যাগ করছে দুইটা, কিন্তু বিজারণ যেটা হয় সেখানে ইলেকট্রন গ্রহণ করছে একটা। তার মানে দুটাতেই ইলেকট্রনের একটা ইমব্যালেন্স রয়ে গেছে। সুতরাং প্রথমে আমাকে দুইটা সমীকরণে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। তো ইলেকট্রনের সংখ্যা সমান করার জন্য আমরা নিশ্চয়ই এটাকে 2 দিয়ে ভাগ করবো না, এই নিচের অংশটাকে 2 দিয়ে গুণ করবো সংখ্যা আসার জন্য, কারণ ওইটাকে 2 দিয়ে ভাগ করলে হয়তো হবে কিন্তু তাদের ফ্র্যাকশন হয়ে যাবে, হাফ, আমাদের দরকার নেই। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে ডান পাশে +2 ইলেকট্রন, পাশে বাম পাশে +2 ইলেকট্রন মিলে যাবে। তাহলে এখানে তখন হবে কি 2B+ এবং এখানে 2 ইলেকট্রন, এখানে 2B। তাহলে খেয়াল করো আমাদের তখন যে সমীকরণটা হবে আমাদের দুই পাশে ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে, আমাদের ইলেকট্রন নিয়ে আর টেনশন করার কিছু নাই। তখন বিক্রিয়াটা হবে A + 2B+, এটা বিক্রিয়া করে A2+ + 2B এটা উৎপন্ন হবে। আমরা প্রথমে তাহলে বিক্রিয়াটাকে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে দেখে সেখানে ইলেকট্রনের সংখ্যা সমান করব। এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে, নার্নেস সমীকরণের মধ্যে অবশ্যই ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে, কারণ এখানে আমাদের ঘনমাত্রার একটা ব্যাপার আছে, স্কয়ার কিউব এগুলোর ব্যাপার আছে, কোথায় আসবে সেটা দেখবা। এখন আমরা যখন বিক্রিয়া করে ফেললাম তখন এই বিক্রিয়ার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদ, আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ক। খেয়াল করবা বিক্রিয়ার বাম পাশে যেটা থাকে সেটা বিক্রিয়ক, ডান পাশে যেটা থাকে সেটা উৎপাদ। আমি যে কারণে তোমাদেরকে এই জিনিসটা নিয়ে এত আলোচনা করতেছি সেটা সূক্ষ্ম কতগুলো ব্যাপার। এখন এটাকে যদি আমি কোষ হিসেবে উপস্থাপন করতাম তাহলে ব্যাপারটা কি হইতো দেখো, A থেকে A2+ হবে, এবং এখানে যদি আমি ঘনমাত্রা রেখে A2+ এর ঘনমাত্রা 0.2 মোলার, আর এটা আমি চিহ্ন দিয়ে লবণ সেতু দিয়ে বিটা B+ থেকে B+ এর ঘনমাত্রা কিন্তু আমাদের 0.3 এবং B+ থেকে B তে পরিণত হচ্ছে। খেয়াল করো আমি যে জিনিসটা নিয়ে মানে এত উদ্বিগ্ন সেই জিনিসটা এইখানে যে প্লাস 0.3 আর A2+ 0.2 মোলার, আমার কোষের মধ্যে A2+টা যেটা আছে সেটা কিন্তু বাম সাইডে আছে। আমরা যদি বাম সাইডে দেখে সেটাকে বিক্রিয়ক লিখে দিই তাহলে কিন্তু হবে না। দেখো আমার অরিজিনাল বিক্রিয়াতে A2+টা কোথায় আছে সেটা কিন্তু ডান পাশে অর্থাৎ উৎপাদের সাইডে আছে। সুতরাং আমাদের উৎপাদ হবে কিন্তু A2+, নট B+। তার মানে কোষের মধ্যে সেটা বোঝা যায় না, যখন বিক্রিয়া লিখবো
তখন সেখানে আবার এখানে A2 প্লাসও আছে 2Bও আছে, কিন্তু এখানে ধাতব পদার্থের কখনো ঘনমাত্রা থাকবে না, ঘনমাত্রা সবসময় দ্রবণের ঘনমাত্রা। এখানে A2 প্লাসের ঘনমাত্রা আছে আর B প্লাসের ঘনমাত্রা আছে, তাইলে এখন A2 প্লাসটাই হচ্ছে আমাদের উৎপাদ। সুতরাং A2 প্লাস যেহেতু 1 মোল আছে, তাহলে আমরা সরাসরি লিখে দিব এই মানটা, অর্থাৎ A2 প্লাস যেটা সেটা এখানে, কিন্তু দেখো B প্লাস যেটা আছে অর্থাৎ বিক্রিয়ক যেটা আছে সেটা B প্লাস দুইটা, তাহলে আমরা এখানে লেখার সময় সেটা লিখব B প্লাস হোল স্কয়ার, তারপরে B প্লাসের ঘনমাত্রা যেটা আছে সেটা দিয়ে হোল স্কয়ার করব A2 প্লাসের মানটা। হ্যাঁ, খেয়াল করবা এখানে RT যেটা আছে R এর মান অবশ্যই 8.314 জুল পার কেলভিন পার মোল। কেন? কারণ এখানে তো তোমরা হয়তো জানো যে R এর আরো মান আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল আছে, কিন্তু আমাদের যে ইনট সেল ই মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক শক্তি বা বল, শক্তির একক জুল। সুতরাং এখানে আমাকে অবশ্যই জুল এককটা ইউজ করতে হবে। আর টি এর মান আমরা যেহেতু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলছি, সুতরাং এটা অবশ্যই 298 কেলভিন, তাহলে সেই মানটা বসাবো। আর এন এর ক্ষেত্রে দেখো, এন এর ক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে এই দুটা, এই কিন্তু একটা গ্রহণ করছিল, এখানে দুইটা এখানে একটা, আমাদেরকে ওই জন্য ব্যালেন্স করতে হবে যে দুটো ইলেকট্রন এখানে দুটো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন টোটাল ত্যাগ করছে দুটা, আর এটা কিন্তু দুটো মিলে গ্রহণ করছে দুটা, মানে ত্যাগ এবং গ্রহণ দুটা হয়েছে। সুতরাং এন এর মান কিন্তু 2, আবার 2 যোগ করে 4 বসাই দিও না, মানে যতটা ইলেকট্রন ত্যাগ ততটা ইলেকট্রন গ্রহণই করতে হবে। কিন্তু এর আগে আমরা 2 দিয়ে গুণ করার আগে এটা একটা ইলেকট্রন গ্রহণ করছিল, তখন 2 বসাবো না 1 বসাবো, সেখানে একটা বিভ্রান্তি ছিল। তাহলে সেটা সলিউশন করার জন্য আমরা নিচের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে আমাদের n এর মান এই বিক্রিয়ার জন্য হবে 2, f হচ্ছে 96500, যেটা 1 ফ্যারাডে বিদ্যুৎ বা 1 ফ্যারাডে চার্জ 96500 বসাবো। আর ইনট সেলের মানটা তো আমরা আগেই জানি, ইনট সেলের মানের জন্য a থেকে A2 প্লাস ইনট B প্লাস থেকে B, সেই মানটার জন্য আর সমতা করতে হবে না, জাস্ট ওই মানগুলো দেখে দেখে বসিয়ে আমি কিন্তু ইনট সেলের মান বের করতে পারবো। মাইনাস, এটা কিন্তু মাইনাস, এখানে কিন্তু প্লাস না, 2.303 RT/NF লগ উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়া। তাহলে এখানে ব্যাপারটা আমার খেয়াল করবা, যদি এরকম অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে 2 দিয়ে গুণ করে, কখনো আবার 2 দিয়ে একটাকে আবার 3 দিয়ে একটাকে গুণ করতে হয়। যেমন ধরো কোনো একটা এরকম আসছে A2 প্লাস থেকে না A থেকে A2 প্লাস হয়েছে, A2 প্লাস ইলেকট্রন ত্যাগ করছে দুইটা, আবার বিটা দেখা যায় B3 প্লাস থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু বিতে পরিণত হয়েছে, তাহলে দেখা যাচ্ছে এখানে 2টা ইলেকট্রন ত্যাগ, এখানে 3টা ইলেকট্রন গ্রহণ, তাহলে আমি তখন দুইটা সমীকরণকে কিন্তু গুণ করতে হবে, এবং 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তখন দুইটাকে 6 বানানোর জন্য এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3A2 প্লাস 6 ইলেকট্রন, আর এটা 2 দিয়ে গুণ করতে হবে 2B3 প্লাস 6 ইলেকট্রন এবং 2B, তখন দেখো 6 ইলেকট্রন কাটাকাটি যায়, কিন্তু আমাদের ওই 6 ইলেকট্রনটা আমাদের ওই n এর মানটা তখন 6 বসাইতে হবে। তাহলে আমাদের এইটুকু জিনিস খেয়াল করে তারপরে যেটা আমাদের এইখানেও কিন্তু A থেকে A2 প্লাস, তার মানে অর্থাৎ আমার A2 প্লাস চলে যাচ্ছে কিন্তু ডান পাশে, এবং ডান পাশে যেটা থাকে সেটাই উৎপাদ, এবং সেই উৎপাদটাই উপরে বসিয়ে তারপরে আবার কিউব করতে হবে, আর এটা বিক্রিয়ক বাম পাশে থাকবে, এটা বসিয়ে তারপর আবার স্কয়ার করে তারপরে যে মানটা আসবে ওইটুকু দিয়েই আমরা ই সেল বা নার্নেস সমীকরণের সেম জিনিস, অর্থাৎ আমাদের ই সেল যদি ধনাত্মক আসে তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর ই সেল যদি ঋণাত্মক আসে তাহলে বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে আমাদের মোটামুটি আমাদের ব্যাপক একটা আলোচনা হয়ে গেছে। এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস আছে, যেটা আজকে হয়তো আলোচনা সম্ভব না, সেটা আমাদের 3টা ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ল্যাড স্টোরেজ ব্যাটারি এবং হাইড্রোজেন ফুয়েল সেল, 3টা বিক্রিয়া সহ তোমাদেরকে আর একটা ক্লাস আমাদের লাগবে, সেটাতে আমি বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, তোমরা অন্ততপক্ষে কেমিস্ট্রির সাথে থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবা, আর যে কোনো প্রশ্ন যে কোনো সাজেশন বলো, অনেক সময় আমার ভুলভ্রান্তি হতে পারে, হ্যাঁ, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই আমার ইউটিউবে যে চ্যানেল আছে, যেই মানে এটা আছে ভিডিও ক্লিপটা আছে, তার নিচে কমেন্টস বক্সে যদি জানিয়ে দাও, তাহলে সেটা তোমাদের জন্য ভালো, আমার সাথেও তোমাদের ইন্টারেকশনটা সবচেয়ে বেশি ঘটবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, বেস্ট অফ লাক।